ইতিমধ্যে অন্তত বাংলাদেশের যে বিষয় নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন যে একত্র হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে হাজারো বিরোধ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করছেন। এটা প্রায় নিশ্চিত। শেখ হাসিনার বাংলাদেশে আগমন নিয়ে দিল্লি যে কি খেলা খেলবে সেটা আমরা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না। আওয়ামী লীগ এবার বিএনপি সরাসরি মোকাবেলা করুক। এ কারণে গত ২ বছরে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, বলতে গেলে তার শতভাগ মামলা মোকদ্দমা করেছে বিএনপির লোকজন। এবং তারা এই কাজগুলো করে যথেষ্ট চাঁদাবাজি করেছে, অর্থবৃত্তের মালিক হয়েছে এবং আওয়ামী লীগের পরিবারকে জিম্মি করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ফায়দা লুট করেছে। আর অন্যদিকে ৩২ নম্বর ভাঙা, তারপর বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকদের উপর মব করা, এরকম কিছু ঘটনাকে, যেগুলোকে সাধারণত জামাত এবং এনসিপি বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করে এমনভাবে প্রচার করা হয়েছে যে গত ২ বছরে আওয়ামী লীগের উপর যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আসলে জামাত করেছে, এনসিপি করেছে। এদিকে তৃণমূলের খবর, ঢাকার যারা আছেন লোকজন তাদের কথা আলাদা, কিন্তু তৃণমূলের খবর হলো অবস্থা দৃষ্টে যারা পলিটিক্যাল লোকজন রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা সবাই আওয়ামী লীগের যারা নিরীহ ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটা সমঝোতা সম্পর্ক তারা তৈরি করেছিলেন বিগত নির্বাচনকে সামনে রেখে। আর এখন বলতে গেলে আওয়ামী লীগের লোকজন তারা তাদের মতো করে বুক ফুলিয়ে চলছেন বিভিন্ন জায়গাতে। অন্যদিকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ, যে বন্ধুত্ব, এটা অনেকটা গুপ্ত। মানে তাদের মধ্যে আসলে সমঝোতা নাকি শত্রুতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বৈরিতা, এটি বোঝা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে সেটি হলো বিএনপি, জামাত, এনসিপির যে সম্পর্কটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো, তারপর আলী রিয়াজ কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলো তাদের মতো করে, অর্থাৎ এনসিপি এবং জামাতের মতো করে, ডক্টর ইউনূসের মতো করে সেগুলো বাস্তবায়ন করা, এই কাজগুলো বিএনপি আসলে করতে চাচ্ছে না। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন ছিলেন তাদের একটা বিরাট অংশ যারা প্রো বিএনপি ছিলেন, বিএনপি তাদেরকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে নেওয়া, এটা জাস্ট বড় উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দক্ষিণ হস্ত, যাকে বলা হতো সরকারি মুখপাত্র, বিকল্প উজিরে আজম, জনাব শফিকুর রহমান, প্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে তিনি অতি সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। সেই পত্রিকার মালিককে আপনারা জানেন? সেই পত্রিকার মালিক হলেন জনাব গোর্কি, আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এবং আনিস আহমেদ গোর্কি জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে তারেক রহমান সাহেবের যে কজন বন্ধু রয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন বন্ধু রয়েছেন, তার মধ্যে সবচেয়ে অভিজাত, ব্লু ব্লাড এবং সবচেয়ে ধনী যে মানুষটি, তিনি হলেন এই আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এই গোর্কির মালিকানাধীন পত্রিকাটি জনাব শফিক, তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আপনি দেখেন যেদিন থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে জনাব শফিক তিনি আগের মতো করেই, অর্থাৎ ইনুস জামানাতে যেভাবে কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতে তিনি কথা বলছেন। এর বাইরে অন্যান্য যারা আছেন, যারা অনেকটা পুরো বিএনপি ছিলেন অনেক আগের থেকেই, তারাও মোরালেস কিন্তু বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। আমি কারো নাম বলে বড়ও করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জামাত এবং এনসিপি তাদের যে একেবারে দ্বিধাহীন সমর্থন ছিল, অন্ধের মতো তাদের বিশ্বাস ছিল, ঠিক সেই বিশ্বাসের মূল্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন জামাত এবং এনসিপি নিজেদেরকে বেকুব মনে করছে, অসহায় মনে করছে, দুর্বল মনে করছে। রাজনীতিতে যখন এরকম একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা ক্ষমতা পেয়েছে তাদের এক ধরনের হাহাকার
এবং যারা ক্ষমতা পেয়েছে তারা এখানে ৩টা ভাগে বিভক্ত করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এনসিপির যে সম্পর্ক, সেই সম্পর্কটি ভেঙে গেছে। ইউনূস সাহেবের যে লোকজন ছিল তাদের একটা বিরাট অংশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অন্য অংশটিকে বিএনপি আপন করে নিয়েছে। আর জামাতের মধ্যে একটা হতাশা, আতঙ্ক এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময়টিতে যখন শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে আসছি এবং ডিসেম্বর মাসে আসছি, তখন সঙ্গত কারণে যেহেতু এখানে আলটিমেটলি একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল এবং এই বিভেদটা আর জোড়া লাগানোর কোনো স্কোপ আগামীতে নেই। তো সেই অর্থে সরকার, বিএনপির যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে যমুনাতে বৈঠক করেছেন, খাওয়া দাওয়া করেছেন। আনাকুম জানাকুম, সালাম আলাইকুম, এরকম কথাবার্তা সেখানে হয়েছে। অনেকে গিয়ে অনেক বড় বড় দাবি দেওয়া পেশ করেছেন, অনেকে সরকারের মন্ত্রী এমপি হতে চেয়েছেন, আরও ইত্যাদি নানা কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হলো যারা গিয়েছিলেন আসলে তাদের মানে ওইরকম সাংগঠনিক ভিত্তি, পরিচিতি, সামাজিক যে কানেক্টিভিটি বা যাকে বলা হয় সুনাম সুখ্যাতি, বলতে গেলে একমাত্র মাহমুদুর রহমান মান্না ছাড়া অ্যাজ এ পার্সন ওখানে ওইরকম কেউ নেই যিনি কোনো একটা সচিবালয়ে টেলিফোন করবেন, বাংলাদেশে কোনো একটা ডিসিকে টেলিফোন করবেন, কোনো একটা জেলা শহরে একা একা যাবেন এবং সেখানে কেবলই মাত্র তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সম্মানিত হবেন, মর্যাদা পাবেন। কেউ তাদেরকে ভুয়া ভুয়া বলবে না, কেউ তাদেরকে অমুক চোর বলবে না, অমুক মানে তাদের এখন দেখেন যে এই সরকারের সাথে বন্ধুত্বের বেশে তাদের কাছাকাছি আছে বা কাছাকাছি বাইরে চলে গেছে, এরকম প্রায় সবারই এক একটা উপাধি আছে, বিভিন্ন রকম বাজে বাজে উপাধি আছে। তো সেই মানুষগুলো 0 0 0 একত্র করলে যেমন 0 হয়ে যায়, অথবা মাইনাস 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 যদি একত্র করেন তাহলে যেভাবে মাইনাসের সংখ্যাটা বাড়ে, তেমনি যমুনাতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যদি জনমত গঠন করা, রাজনৈতিক শক্তি গঠন করা, এই উদ্দেশ্যে যমুনার সেই বৈঠকটি হয়ে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে এখানে 0 0 0 হয়েছে অথবা মাইনাস 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 হয়েছে। অন্যদিকে জামাত যারা আছে তারা আসলে কি করছে এটা সরকার জানে না, আমরাও জানি না। বহু আগে একেবারে ঠিক 2024 সনের দিকে আমার কাছে মনে হয়েছিল যে আগামী যে রাজনৈতিক মিত্রতা হবে, সেই মিত্রতা হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের। আবার বিশ্বাস করেন এই কথাগুলো আমি এই ইউটিউবে বহুবার বলেছি। জামাতের সঙ্গে দিল্লির কানেকশন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন, এই কথাগুলো 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলেছি। আজকের দিনে এটার যে রূঢ় বাস্তবতা, এটা আমি না, স্বয়ং প্রধানমন্ত্রী বা বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এরকম যাকে বলা হয় কথা বলাবলি করছে। ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখন কি করবেন? অনেকে যেমন খুব স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবেন, এটা হবে এটা হবে এটা হবে, তারা সবাই গণহারে জেলে যাবেন। অথবা অনেকে চিন্তা ভাবনা করছেন শেখ হাসিনা যেদিন আসবেন সেই দিন আসলে তারেক রহমান সাহেব আসার পরে যেভাবে পরিস্থিতি সব কিছু তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলে গেছে, নিয়ন্ত্রণে চলে গেছে, শেখ হাসিনা আসলেও একই পরিস্থিতি হবে। এটা আওয়ামী লীগের বিশাল শ্রেণী মনে করছে। আওয়ামী লীগের যারা একটু সমঝদার তারা চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে পালিয়ে থাকার চাইতে এখানে এসে আমরা যদি জেলখানাতে থাকি, দেশে রাজনীতি করি, তাহলে অন্তত মুখ রক্ষা হয়। শেখ হাসিনা হয়তো মনে করছেন যে আমি আর বাঁচবো কয়দিন, এই সময়টিতে আমি আমার দেশের মাটিতে থাকবো, দেশের মাটিতে কবর রচিত হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে আসতে পারে। আবার অন্যদিকে তার যে জিদ, তার শরীরের যে অবস্থা এবং একই সঙ্গে তার যে অতীত ক্যারেক্টারিস্টিক্স, সেই দিক থেকে তার যে হুমকি, এই হুমকিটা যে ফেলে দিতে মানে সরকার যে ফেলে দিবে বা গণ্য করবে না, এটাও কিন্তু কোনো অবস্থাতেই যাকে বলা হয় মনে করার কোনো কারণ নেই। একেবারে সর্বশেষ যেটি সেটি হলো দিল্লি। এখানে সরকারের সাথে কি খেলা খেলছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। যেমন দেখা গেল যে প্রথম দিকে একেবারে দিল্লি এগিয়ে এলেন তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করার জন্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সম্পর্কটা হলো না। তারপর চীন ভ্রমণের পরে সেই পরিস্থিতি একেবারে ইনুস জমানার মতো চলে গেল। আবার সাম্প্রতিক সময়
দিল্লি আবার তারেক রহমান সাহেবকে সেপ্টেম্বর মাসে দিল্লি ভ্রমণের বিমস্টেক উপলক্ষে দিল্লি ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে অন্তত বাংলাদেশের যে বিষয় নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন যে একত্র হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে হাজারো বিরোধ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করছেন, এটা প্রায় নিশ্চিত। ২ নম্বর হলো যে দিল্লি এবং আমেরিকা বুঝে গেছে তাদের যে কৌশলগত যে বিষয়গুলো দরকার বাংলাদেশ থেকে, মূলত সে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতেরও মাথা ব্যথা নেই। এর কারণ হলো তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি। সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের যে ব্যবসা বড়জোর কত 40 বিলিয়ন ডলারের ইয়ারলি ব্যবসা, নট মোর দ্যান দ্যাট। আমেরিকার সাথে আমাদের ব্যবসা বাইলেটারাল কত হবে? খুব অল্প, বড়জোর 20 বিলিয়ন ডলারের ব্যবসা। এর মধ্যে আমরা এক্সপোর্ট করি কত আর তারা ইম্পোর্ট করে খুব অল্প। তারা ইম্পোর্ট করে মানে তারা এক্সপোর্ট করে খুব অল্প, আমরা এক্সপোর্ট করি অনেক বেশি। কিন্তু আমেরিকার ইকোনমির সাইজে এটা একটা পিনাটও না, সর্ষে দানা। তো কাজে এখানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার চাইতে মিলিটারি অ্যাসপেক্ট এবং যেটাকে বলা হয় ভূ রাজনীতির যে গোলক ধাঁধা, কৌশলগত দিক, এটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনকে মোকাবেলা করার জন্য। এবং আমেরিকার যে ইন্দো প্যাসিফিক নীতি এবং একই সঙ্গে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট, একই সঙ্গে দিল্লির 7 সিস্টার এবং চীনকে মোকাবেলা, এই 3টি বিষয়ে তারা বুঝে গেছে যে কৌশলগতভাবে পার্টনার হিসেবে বিএনপি তাদের কাছে শক্তিশালী নাকি আওয়ামী লীগ তাদের কাছে গুরুত্বপূর্ণ শক্তিশালী পার্টনার। 2 নম্বর হলো যে তাদের স্বার্থ স্ট্রংলি রক্ষা করার ক্ষেত্রে শেখ হাসিনা সক্ষম না তারেক জিয়া সক্ষম। অন্যদিকে জঙ্গিবাদ দমন, যেটিকে আমরা ফান্ডামেন্টালিজম বলি, এই ব্যাপারে ভারতের আতঙ্ক চরমে, আমেরিকার আতঙ্ক চরমে। তো সেই ব্যাপারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আমেরিকা এবং দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্কটি কোনো অবস্থাতেই বর্তমান বিএনপির নেতৃত্ব স্পর্শ করতে পারবে না। তো সেই দিক থেকে ফাইনালি একবার সামনে টেনে, অর্থাৎ মাছ যেভাবে শিকার করে, আপনি মাছ বসে গেলে ফেলেছে, এখন একবার তাকে ছেড়ে দেন, একবার টানেন, এভাবে একটা সময় সে রক্তাক্ত হবে, দুর্বল হবে এবং পরবর্তীতে আপনি তাকে উঠিয়ে একদম সুন্দর করে ফ্রাই করে খেয়ে ফেলবেন। এইভাবে সরকারকে টানা হেঁচড়া আমেরিকা করছে, তারপর ভারত করছে, আইএমএফের মাধ্যমে করছে, বিশ্ব ব্যাংকের মাধ্যমে করছে, দিল্লির কূটনীতির মাধ্যমে করছে, যেটিকে আমরা সাউথ ব্লক বলি তার মাধ্যমে করা হচ্ছে, সিআইয়ের মাধ্যমে করা হচ্ছে, রয়ের মাধ্যমে করা হচ্ছে। আবার এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে বোমা পাওয়া যাচ্ছে, এর মাধ্যমেও সরকারের যে এনার্জিটা নষ্ট করে দেওয়া হচ্ছে। আর এই যে এনার্জিগুলো যখন নষ্ট হতে হতে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই এনার্জি আরও নষ্ট হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বাংলাদেশে আগমন নিয়ে দিল্লি যে কী খেলা খেলবে সেটা আমরা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।